চচ্চর করে কিন্তু একের পর এক পারদ বাড়ছে এপ্রিলের প্রথম সপ্তাহেই। কোথাও 40, কলকাতায় 37। যেরকম রাজ্য জুড়ে এপ্রিলের প্রথমে পারদ চড়ছে, ঠিক একই রকম ভাবে লোকসভা নির্বাচনেরও রাজনীতির পারদ চড়ছে। কথা, ভোট কথা, কুকথা, আর কুকথার রাজনীতি, এসব নিয়েই আজ আমরা যে আড্ডা, সেই আড্ডায় এসে হাজির হয়েছি। আমি এখন আছি নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে। আর এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের যিনি তৃণমূল প্রার্থী, অর্থাৎ যে বহিষ্কৃত সাংসদ প্রাক্তন, সেই মহুয়া মৈত্র, যার পেছনে ইডি সিবিআই তদন্ত শুরু হয়েছে। মানুষ কি তাকে ভোট দেবে, নাকি কৃষ্ণনগরের যে রাজ পরিবারের রানীমা তাকে ভোট দেবে? তার পাশাপাশি এখানে সিপিএম থেকে তারা যেরকম প্রার্থী পদ দিয়েছে, ঠিক একই রকম ভাবে কংগ্রেস থেকেও প্রার্থী ঘোষণা করা হয়েছে। আর এ নিয়েই আড্ডার ময়দানে আজকে আমরা রিপাবলিক থেকে সরাসরি প্রশ্ন করছি যে এই যে কৃষ্ণনগরের রানীমা বা অমৃতা রায়, সে ভোটে জেতার পক্ষে কতটা আশাবাদী আপনার? 100%। কারণ আমরা চাই একদম নিষ্কলঙ্ক সাংসদ একটা পেতে, যে নিজের তথ্য, মানে আমাদের ভারতবর্ষের তথ্য বিদেশে পাচার করে টাকার লোভে, কষ্ট মিক্সের নবে, তার মতো সাংসদ আমাদের চাই না, চাই না, চাই না। অতএব একটা একদম মানে একদম রাজবাড়ির বধূ, যা জনগণের সাথে সংযোগ রাখতে পারবে, সেই রকম একজন সাংসদ চাই আমরা। একদমই, যেটা জানলেন আজকের যে বড় বিতর্কের যে আড্ডায়, যেটা জানালেন যে একজন পরিষ্কার পরিচ্ছন্ন সাংসদ আমরা চাই। তাহলে বহিষ্কৃত সাংসদ, যার পেছনে ইডি সিবিআই লেগে রয়েছে, সে সাংসদ কি ক্ষমতায় আসবে না? কি বলছেন? না, আসবে না। উনি যেভাবে আমাদের দেশের সমস্ত গোপনীয় তথ্য টাকার বিনিময়ে বিদেশে পাচার করেছেন, এবং উনি একজন সাংসদ পদ থেকে দেশদ্রোহী বলে ভ্রষ্ট হয়েছেন, সেই ক্ষেত্রে ওনার আশাটা আমরা 100% মানে বাদ দিয়ে রেখেছি। একদমই, এই ধরনের বহিষ্কৃত সাংসদ যার জেতার যে আশাটা, সেটা 100% বাদ দিয়ে রেখেছে। আমি একবার চলে যাব সিপিএম, এই বামফ্রন্ট যারা এখন প্রার্থী দিয়েছে, পাশাপাশি যে আপনাদের জোটে ঘোট ইত্যাদি অনেক কথা, অনেক কিছু হয়েছিল। এখানে এই কেন্দ্রে যেরকম বামফ্রন্টের থেকে প্রার্থী দেওয়া হলো, ঠিক একই রকম জাতীয় কংগ্রেস থেকেও প্রার্থী দেওয়া হলো। এটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, অলরেডি পশ্চিমবাংলায় যে রাজনীতি চলছে, এসএম সাদি এখানে প্রার্থী দাঁড়িয়েছেন, বা কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন, বা ইউসিআই থেকে দাঁড়িয়েছেন, এটা নিয়ে আমাদের কোনো রকম মাথা ব্যথা নাই। কারণ সিপিএম অলরেডি বিপন্ন খাতায়, তারা অলরেডি চলে গেছে, লাল কালের দাগে চলে গেছে, তারা আর কোনোদিন এই বাংলায় ফিরে আসতে পারবে না। কিন্তু আমরা জানি আমাদের প্রার্থী যে অমৃতা রায় দাঁড়িয়েছেন, যে রাজ পরিবার থেকে দাঁড়িয়েছেন, সেই রাজ পরিবারের একটা বৃহৎ ইতিহাস আছে। এই বাংলা যেদিন ভাগ হয়ে গেছিল নদিয়ার মাটি, সেদিন এই নদিয়ার মাটিতে পাকিস্তানের পতাকা উড়েছিল। সেই রাজ পরিবারের রানী মহারানী জ্যোতির্ময়ী দেবী সেদিন এই বাংলাকে, শ্যামাপ্রসাদ মুখার্জি, কাবু লাহিরিরা এই বাংলার মাটি, নদিয়ার মাটিকে ভারতের অন্তর্ভুক্ত করেছিলেন। আজ সেই দিন এসছে, আমরা সকলে মিলে রাজমাতা অমৃতা রায়কে আগামী দিনে সংসদে করে আমরা দিল্লির বুকে পাঠাতে চাই। এই দেশদ্রোহী মহুয়া মৈত্র, যিনি দেশের সঙ্গে গদ্দারি করেছেন, তার বিরুদ্ধে দেশদ্রোহী অ্যাক্ট চলছে। কেন মহুয়া মৈত্র যেতে পারলেন না? গত 3 দিনও আগে তাকে সিবিআই ডেকেছিল, ইডি ডেকেছিল, কিন্তু তিনি যেতে পারেননি। তিনি কালীগঞ্জে প্রচারের নাম করে এখানে ভাঁওতাবাজি করছেন। অর্থাৎ এই কৃষ্ণনগর সংসদের সমস্ত সুশিক্ষিত মানুষ বুঝে গেছে আগামী দিনে আমাদের নতুন সংসদ তৈরি হতে চলেছে অমৃতা রায়। এটা আমরা পরিষ্কার, এই জায়গায় দাঁড়িয়ে অমৃতা রায়কে আমরা দিল্লির বুকে পাঠাতে চলেছি, এটা তাতেই পরিষ্কার। তাই আজকে কংগ্রেসের কোনো প্রতিনিধি এখানে আসতে পারেনি, সিপিএম এর কোনো প্রতিনিধি এখানে আসতে পারেনি, এমনকি শাসক দল তৃণমূলের কোনো প্রতিনিধি এখানে মোকাবিলা করতে আসেনি। এটা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আগামী দিনে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী জয়যুক্ত হচ্ছে। একই শুনি আবার চলে যাব যে এই যে নদিয়া জেলা, এই নদিয়া জেলার যে কৃষ্ণনগর, এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে
ক্ষেত্রে একদিকে যেরকম সিপিএম থেকে প্রার্থী দেওয়া হচ্ছে, একদিকে বিজেপির থেকে প্রার্থী দেওয়া হচ্ছে, আরেকদিকে তৃণমূল কংগ্রেস থেকেও কিন্তু প্রার্থী দেওয়া হচ্ছে। আর এখানে একটা প্রশ্ন বারবার, যে বহিষ্কৃত সাংসদ ইডি ডাকার পরেও যিনি গড় হাজির সেদিন থাকলেন এলাকায় প্রচারে ব্যস্ত, এই ধরনের প্রার্থী জিতবে নাকি কৃষ্ণনগরের যে অমৃতা রায় বিজেপি প্রার্থী, যাকে দেশের যশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করে তাকে আহ্বান জানিয়েছেন, কি বলছেন? দেশদ্রোহীরা কখনো জিতেছে বলে আমার মনে হয় না, কারণ তিনি দেশদ্রোহী। দেশের তত্ত্ব পয়সার বিনিময়ে তিনি বিক্রি করে দিয়েছেন এই তৃণমূলের প্রার্থী। কারণ তৃণমূলের সুপ্রিমো বা তৃণমূল দলটাই হচ্ছে আজকে বিকৃত এবং তৃণমূল দলটাই আজকে দেশদ্রোহীতে পরিণত হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে তিনি জিতবেন বলে আমার মনে হয় না। আর আমরা যে জায়গায় দাঁড়িয়ে বেথরোড রেল লাইনের এপারে দাঁড়িয়ে আমরা এখানে আজকে বড় বিতর্ক করছি, সেই জায়গায় 15ই আগস্ট কোনো পতাকা ওড়েনি। সেই জায়গায় পতাকা উড়েছিল, দেশের পতাকা উড়েছিল 18 তারিখে। তো সেই জন্য আমরা যে দেশ স্বাধীন পেয়েছি, সেই স্বাধীনতা স্বাদ পেয়েছি কৃষ্ণনগর রাজা কৃষ্ণচন্দ্র যারা দায়িত্বে ছিলেন তাদেরও জন্য, এবং শ্যামাপ্রসাদ মুখার্জি তারা আজকে এই জায়গায় করেছে। ফলে সাধারণ মানুষ আজকে মুখে মুখে বলছে যে বিজেপি আজকে যে প্রার্থী করেছে তাকে আমরা উজাড় করে দুহাত ভরে ভোট দেব এবং তাকে আমরা সংসদ করে পাঠাবো। আমরা আজকে গর্বিত যে আজকে রাজমাতার মতন একজন প্রার্থী পেয়েছি। আর তৃণমূল এমন একটা দল যারা দেশদ্রোহীকে প্রার্থী করে। আর সিপিএম এর কথা বললাম না, কারণ তারা আজকে এখানে সাইনবোর্ড হয়ে গেছে, তারা কোনো পিকচারে নেই। তারা আজকে চীনকে তারা প্রীতামহ বলে, রাশিয়াকে প্রপিতামহ বলে। ফলে এই ধরনের প্রার্থীকে আমরা দেখতে পাবে না। সাধারণ মানুষ এই ধরনের প্রার্থীকে জেতাবে না। সাধারণ মানুষ এই ধরনের প্রার্থীকে জেতাবে না। নির্বাচনের ঘোষণা হওয়ার ঠিক আগে এ রাজ্য তথা গোটা দেশবাসীর জন্য যশস্বী প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন সিএএ, অর্থাৎ এই দুই লোকসভা কেন্দ্রে, একদিকে রানাঘাট একদিকে কৃষ্ণনগর, এই দুই লোকসভা কেন্দ্রে সিএএ লাগু হওয়াতে কতটা ভোট ব্যাংকে সুবিধা পাবেন আপনারা? সিএএ লাগু হওয়াতে ভোট ব্যাংকে কতটা সুবিধা পাবেন? আচ্ছা, আমি একটু পিছনের থেকে বলতে চাই। কংগ্রেস সে ছিল ভারতের যারা স্বাধীনতা সংগ্রামী ছিল তাদেরকে ওনারা খুব ভয় করতেন, যেমন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শ্যামাপ্রসাদ মুখার্জি। এদের কারি জওহরলাল নেহরু চেয়েছিলেন যে বাংলাটা পুরো পাকিস্তানকে দেওয়ার জন্য। উনি বাংলাটাকে পুরো পাকিস্তানকে উপঢৌকন দিয়েও দিয়েছিলেন, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি প্রচুর লড়াই করে এই বাংলাটাকে রক্ষা করেন, মানে কিছুটা অংশ মেজরিটি হিসাবে। আর কৃষ্ণনগর তখন নদিয়াটা আমাদের সিএএ চালু হওয়াতে মতুয়া ভোট, সিএএ চালু হওয়াতে এই দুই লোকসভা কেন্দ্রে প্রচুর মতুয়া সম্প্রদায়ের মানুষ আছে, যারা কিনা এই দুই লোকসভা কেন্দ্রের যে সাংসদ নির্ণায়ক তারা কতটা বেনিফিট পাবে, বা এটাকে আপনারা কতটা ভোট ব্যাংকের হাতিয়ার করতে পারেন? একদম, যে মানুষগুলো উদ্বাস্ত হয়ে শরণার্থী হয়ে অর্থাৎ ওপার বাংলা থেকে এপার বাংলা এসেছিলেন, সমস্ত রাজনৈতিক দল এই দেশের মাটিতে তারা রাজনীতি করে গেছেন। অর্থাৎ তাদের আজও পর্যন্ত উদ্বাস্তু বলা হয়, আজও পর্যন্ত তাদের বাঙাল বলা হয়, আজও পর্যন্ত মতো হিসেবে তারা এখানে তাদের 71 সালে দলিল চালা হয় পুলিশের খাতায়। বাংলাদেশের আরাকান্দিতে যশস্বী প্রধানমন্ত্রী মতুয়া সম্প্রদায়ের যেটা জন্মস্থান, সেখানেও গেছিলেন। একদম, সেখানেও গিয়েছিলেন। এবং এই আমরা যে মতুয়া বা উদ্বাস্তু যারা এসেছে তাদের একমাত্র ভারতীয় জনতা পার্টির প্রার্থী তথা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা চেয়েছেন। মুখ্যমন্ত্রী এর বিরোধিতা করেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী এর বলেছেন সিএ লাগু হতে দেবেন। একদম, মুখ্যমন্ত্রীর উনি কোনো সমস্ত কাজেই বিরোধিতা করেন। উনি বুঝতে পারছেন যে সঠিক কাজ হচ্ছে তাই উনি বিরোধিতা করছেন। উনি দেশের সমস্ত দেশের একটা আইন হয়েছে, সেই আইনকে একজন সংসদে যিনি শপথ নিয়েছেন একজন মুখ্যমন্ত্রী, সেই সংসদের আইনকে তিনি অবমাননা করছেন। এর বিরুদ্ধেও হয়তো জনস্বার্থ মামলা আগামী দিনে হবে, যে সিএ দেশের একটা অ্যামেন্ডমেন্ট আইন, সেটা সংসদে পাশ হয়েছে, সেই আইনকে তিনি অবমাননা করেছেন, তার বিরুদ্ধেও আইনগত আগামী দিনে ব্যবস্থা নেবে। আরেকজনের কাছে চলে যাবো, সিএ তে আপনারা কতটা বেনিফিট পাবেন? সিএ তো প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন, কারণ আপনাদের হয়তো মনে আছে 2005 সালে তিনি যখন নাকি সংসদে সাংসদ হয়ে গেছিলেন, সেই সময় যখন নাকি দলে যারা ছিল তারা বলেছিল সিএ করতে হবে, এবং তিনি প্রশ্ন তুলেছিলেন আরাবুল, শেখ শাহজাহান এই ধরনের যারা বাংলাদেশি এখানকার এসে নাগরিকত্ব যে ভোটাধিকার হয়েছে তাদের ভোটাধিকার কাটতে হবে।
তিনি তার জন্য পেপার ছুঁড়ে মেরেছিলেন। আজকে তিনি দ্বিচারিতা করছেন যে সিএ করতে দেব না, সিএ হবে না, কিন্তু ভালো করেই জানেন সিএটা হবে। তিনি মানুষকে ভুল বোঝাচ্ছেন এবং এক শ্রেণীর মানুষকে তিনি ভুল বুঝিয়ে ভোট নেওয়ার পরিকল্পনা নিয়েছেন, ফলে সিএ লাগু হবে তিনি জানেন, তারপরও তিনি বিরোধিতা করার জন্য নাটকবাজি করছেন। আমরা দেখেছি তিনি কত বড় নাটক করতে পারেন। কপালে লেগেছিল, দুদিন পরে কপালের দাগ উঠে গেল। আজকে সিএ হবে এবং এই দুই কেন্দ্রে মতুয়া ভোটাররা বিজেপিকে দুহাত ভরে ভোট দেবে। সিএ করলেও দেবে, না করলেও দেবে, কারণ বিজেপি একমাত্র রাজনৈতিক দল যারা ওপার বাংলার উদ্বাস্তুদেরকে এদেশের নাগরিকত্ব দেওয়ার জন্য চেষ্টা করছে। শুধু ওপার বাংলার নয়, যারা আফগানিস্তান, পাকিস্তান থেকে যারা এসছে শরণার্থী, তাদের নাগরিকত্ব দিয়েছে। আপনারা জানেন যে পাঞ্জাব প্রদেশে যারা এসছিল শিখ, তাদের 52 জনকে এই ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার নাগরিকত্ব দিয়েছে। সবে শুরু হয়েছে, সিএও হবে, সমস্ত কিছু হবে। এই মুখ্যমন্ত্রী ভাওতাবাজি করছে, নাটকবাজি করছে, নাটকবাজ মুখ্যমন্ত্রী, নাটক মানুষ ধরে ফেলেছে, বিজেপিকে ভোট দেবে। বিজেপিকে মানুষ ভোট দেবে। সিএএ লাগু হওয়ার যে বেনিফিট, এরা তৃণমূল তারা বলছে তারা এর বিরোধিতা করবে। আমি এই নিয়ে আবার একজনের কাছে চলে যাব, কি বলবেন এটাকে কিভাবে দেখছেন? সিএ কে সম্বন্ধে আমাদের চিফ মিনিস্টার মানুষকে এত ভুল বোঝাচ্ছেন যে সিএ লাগু হলে এখানে যারা উদ্বাস্তু আছে ওদেরকে এখান থেকে উচ্ছেদ করা হবে, কিন্তু ওনার উদ্দেশ্য তা নয়। আমাদের দেশে এটা অনুপ্রবেশকারী আর শরণার্থী দুটো ক্যাটাগরি করা হয়েছে। অনুপ্রবেশকারীরা এখানে থাকবে না, তাদেরকে এখান থেকে উচ্ছেদ করা হবে এবং যারা শরণার্থী তাদেরকে এখানে নাগরিকত্ব দেওয়া হবে। এটাই হচ্ছে সিএ এর মূল সংখ্যা বিষয়। একদম একদম। আসলে মমতা ব্যানার্জির লক্ষ্য হচ্ছে রোহিঙ্গাদের ভোট ব্যাংক বানানো, অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক বাড়ানো। সেটা কিন্তু আমরা চাই না। আমরা কখনোই রোহিঙ্গাদের এই মাটিতে আমরা তাদেরকে নাগরিকত্ব দেব না। যারা উদ্বাস্ত হয়ে এসছে, যারা শরণার্থী হয়ে এসছে, তাদেরকে আমরা নাগরিকত্ব দেব। এই আইনে কাউকে নাগরিকত্ব ছিনা হবে না, নাগরিকত্ব দেওয়া হবে। এটা তৃণমূল কংগ্রেসও জানে, সিপিএমও জানে, কংগ্রেসও জানে। তথাপিও বিরোধিতার নামে শুধুমাত্র বিরোধিতা করছে। এটা নিয়ে বিরোধিতা করার কোনো জায়গা নাই একজন সাধারণ। এর জন্য আমাদের আগামী দিনে যে সিএর জন্য দেখবেন এটা সারা ভারতবর্ষে আরো অনেক বেশি সিট পাবে। আমরা যে চাইছি আপকি বার 400 পার, এবং কৃষ্ণনগরের সংসদ আগামী দিনে যাচ্ছে 200%। লিখে রেখে দিন, আগামী দিনে কৃষ্ণনগরের বুক থেকে আমাদের দিল্লিতে সংসদ পাঠাচ্ছি আমাদের অমৃতা রায়কে। ধন্যবাদ। আগামী দিনে সাংসদের হিসেবে পাঠাচ্ছে অমৃতা রায়কে, এখানকার স্থানীয়দের যেটা দাবি। তার পাশাপাশি আমি আরেকবার চলে যাব যে এই যে দুই কেন্দ্রের মাঝখানে সিপিএম, আপনাদের ক্ষেত্রে সেটা কতটা ফ্যাক্টর? আমরা ধরছি না, কারণ হারার ভয়তে আজকে বড় বিতর্ক আসেনি। আজকে তৃণমূল সিপিএম হারবে জেনে এই বড় বিতর্ক অংশগ্রহণ করেনি। মানুষ তাদের প্রত্যাখ্যান করছে। আমরা দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে, আপনারাই বলছেন, যেখানে ওই বিরোধীরা যাচ্ছে, সিপিএম এর প্রার্থীরা বা তৃণমূলের প্রার্থীরা প্রচারে যাচ্ছে, সেখানে কোনো মানুষের উপস্থিতি নেই, কেউ নেই। এমনকি ওদের দলের মধ্যে গন্ডগোল, মারামারি, হাতাহাতি। ফলে সিপিএম বা তৃণমূলের কোনো ফ্যাক্টর নয়, আমরা জিতছি। আজকেই তার প্রমাণ, এখানে সিপিএম বা তৃণমূলের কোনো বিতর্কে অংশগ্রহণ করেনি। তারা হারার বারবার ইডির ডাকে সাড়া দিচ্ছে না মহু, কি বলবো? মহুয়া তো যাবে না, গেলেই তো জানে আমাকে গ্যারেজ করে দেবে। অতএব উনি যাচ্ছে না, ইচ্ছা করে করছে, কারণ কিন্তু এদেরকে তো পালিয়ে পালাতে পারবে না। সে অনুব্রতও কিন্তু এইভাবেই বারবার যায়নি, কিন্তু সময় হলে ঠিক ধরা পড়েছেই। আপনারা দেখেছেন আমাদের জ্যোতির্ময় মল্লিক, উনিও কিন্তু বারবার পালিয়ে বেরিয়েছে, কিন্তু পালিয়ে যাবে কোথায়? যেতে পারবে না। আর একটা কথা যেটা বলছি আর কি, মমতা ব্যানার্জি যেমন বলছে সিএ ঘোষণা করে মানে লাগু হবে না, ওরা কি বললো সেটা কেউ দেখে না। কারণ জনগণ চাই, দেশের আইন চাই। এবং আপনারা দেখেছেন বামফ্রন্ট সরকার যখন ছিল, মুখ্যমন্ত্রী জ্যোতি বসু কম্পিউটার কিন্তু বসাতে দেয়নি। আজকে কম্পিউটার ছাড়া এক পা চলতে পারছে না। অতএব আধার কার্ড কিন্তু মমতা ব্যানার্জি বলে আধার কোনো কাজে লাগবে না। আজকে বলেন ব্যাংক বলেন, এলপিজি গ্যাস বলেন, যে কোনো ভর্তুকি বলেন, আধার ছাড়া কোনো ভর্তি করছে না। অতএব সিএ ছাড়া মানুষ চলতে পারবে না। সিএ প্রত্যেকেই আমাদের জনগণ, যত হিন্দু মুসলমান যারা ভারতবর্ষের বাসিন্দা, প্রত্যেকেই মানে নাগরিকত্ব পাবে। এটা কোনো ভাওতাবাজি নয়, এটা মোদির কথা। মোদি যা বলে তাই করে। তাই আমরা বলছি আসন্ন লোকসভা নির্বাচনে মোদি তো 400 সিট পাবেই, এবং তার সঙ্গে সঙ্গে আমরা কৃষ্ণনগরের লোকসভা অমৃতা মুখার্জিকে আরেকটা পদ্ম মোদি তুমি আগামী যে লোকসভা, সেখানে আগলিবার 400 বার যেটা মোদিজি বলেছিলেন। তার পাশাপাশি এরাও চাইছে আগামী লোকসভায়
এই কৃষ্ণনগর লোকসভাটা তুলে দিতে এখানকার যে বিজেপি প্রার্থী অমৃতা রায়ের হাতে। আমি আরেকবার শেষ প্রশ্ন করব যে এটা কি আদৌ কতটা কণ্টকময়, এটা যেখানে যেখানে তার হয়ে বিরোধিতা করছে বহিষ্কৃত সাংসদ? এখানে বললাম তো, বহিষ্কৃত সাংসদ কয়েকদিন পরে জেলে যাবেন। কারণ আপনারা দেখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল যেখানে দুর্নীতি করেছে, প্রায় হাজার হাজার কোটি টাকা দুর্নীতিতে আজকে জেলে, সেখানে দাঁড়িয়ে তর্ক বিতর্ক চলতেই থাকবে আর রাজনীতির পারদ আরো চড়তে থাকবে। আজ নদিয়া থেকে ভিডিও জার্নালিস্ট অদিত্য ভট্টাচার্য, সঞ্জিত ঘোষের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা, নদিয়া।